ঘটনা শুরু হয় প্রায় ৯ বছর আগে। আমার ১৩তম জন্মদিনে হঠাৎই একটা পার্সেল আসে অজ্ঞাত নামে। আজও আমি জানতে পারিনি কে সে প্রেরক। সেই অজ্ঞাত ব্যক্তি কবে আমার সামনে আসবে সেটা নিয়ে আমি আজও সন্দিহান। আমি বিভা। কিছুক্ষণ আগে আমার নামের পাশে বিবাহিত তকমাটা লাগিয়ে দেওয়া হয়েছে। মাস্টার্সে ভর্তি হয়েছে কিছুদিন আগে। অনেকদিন যাবতই বাবা বিয়ে নিয়ে তোড়জোড় করছিল। অবশেষে আজ বাবার জেদের কাছে হার মেনে বিয়েটা করতেই হলো। অথচ যার সাথে বিয়ে হয়েছে তাকে আজ আমি প্রথম এক নজর দেখেছি। এখনো অবধি তার সাথে আমার কোনো কথা হয়নি। শুনেছি সে ডাক্তার, কর্মসূত্রে রাজশাহী থাকে। অনুষ্ঠানের পর আমাকেও রাজশাহী চলে যেতে হবে। ফাতিন, আমার বর, আর ওর পরিবার আজই আমাকে প্রথম দেখতে এসেছিল। যদিও ওরা আগে আমাকে দেখেছে, বাবার সাথে তাদের কথাবার্তা আগেই বলে রাখা। অফিসিয়ালি আজই প্রথম এসেছিল। আজই ওরা কাবিন করে নিয়েছে। অনুষ্ঠান করে ১ মাস পর আমাকে নিয়ে যাবে। বাবার মুখের উপর আমি কথা বলতে পারিনি, বললেও বাবা শুনতো না। গত ২ বছর যাবতই বাবার বিয়ের কথা বলছিল। আমি ৭-৫ বুঝিয়ে এতদিন আটকে রেখেছিলাম। আজ আর শেষ রক্ষা হলো না। আর আজ আমি বাবাকে জোর গলায় কিছু বলতেও পারিনি। বলার মতো কিছু ছিলও না। বাবাকে বলতে পারিনি আমি এখনোই বিয়ের জন্য প্রস্তুত না। নিজেকে অন্যের জন্য তৈরি করতে আমার একটু সময় লাগবে। বাবাকে বলতে পারিনি আমার মনটা আমি অনেক আগেই কাউকে দিয়ে বসে আছি, যাকে কখনো চোখে দেখিনি, যার নামটাও আমি জানি না। আমি তাকেই ভালোবেসে বসে আছি। যদিও গতকাল সে আমাকে বুঝিয়ে দিয়েছে তার প্রতি আমার ফিলিংসগুলো শুধুই মরীচিকা, তাকে আমার পাওয়া হবে না। গতকাল আমার জন্মদিন ছিল। গত ৯ বছরের মতো গতকালই সেই অজ্ঞাত নামে পার্সেল এসেছে। এটা তার পাঠানো ১০ম পার্সেল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমরা ২ বোন। প্রভা আমার ছোট বোন। আমার আর ওর মধ্যে বয়সের তফাৎ ১.৫ বছর। আমার আর প্রভার মধ্যে গলায় গলায় ভাব। আমাদের মধ্যে ঝগড়া কখনোই হয় না। দুজনই দুজন অন্তপ্রাণ। বাবা মা দুজনেই চাকরিজীবী। সেদিন আমার জন্মদিন ছিল। আমি আর প্রভা বাসায় ছিলাম সেদিন। আম্মু আর বাবা তাড়াতাড়ি চলে আসবেন বলে আশ্বাস দিয়ে বেরিয়ে যায়। ভর দুপুরে কলিং বেল বেজে ওঠায় আমরা ভেবেছিলাম আম্মু বাবা হয়তো চলে এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। অথচ আম্মুর করার রেস্ট্রিকশন ছিল লুকিং গ্লাসে না দেখে কে সেটা শিওর না হয়ে দরজা খোলা যাবে না। সেদিন আমি অত কিছু ভাবিনি। দরজা খুলে খুব অবাক হয়ে গেলাম। কেউ নেই। প্রভাও আমার পিছনে এসে দাঁড়ালো। চারদিকে কাউকে দেখলাম। প্রভা ফ্লোরের দিকে ইশারা করলো, আপু দেখো, গিফট। ফ্লোরে তাকিয়ে দেখি আসলে একটা পার্সেল রাখা। বক্সের ওপর প্রাপকের জায়গায় আমার নামটা জলজল করছে, কিন্তু প্রেরকের জায়গায় অজ্ঞাত লেখা। আমি আর প্রভা অবাক হয়ে বক্সটা ভেতরে নিয়ে আসি। বক্সটা খুলবো কিনা ভাবছিলাম। আপু খুলে দেখো কি আছে ভেতরে। বক্সটা খোলা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? খুলে দেখো না কি আছে ভেতরে। কিন্তু কে পাঠিয়েছে তা তো জানি না। অপরিচিত কারো গিফট। তুই বক্সটা খুলে দেখতো, হয়তো ভেতরে তার পরিচয় পাবি। প্রভার কথায় বক্সটা খুললাম। বক্স থেকে প্রথমে বের হলো একটা বেলি ফুলের মালা। এরপর পেলাম একটা কালো জমিনের সাদা সুতোয় হালকা কাজ করা আর সাদা পাড়ের একটা শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর, কালো আর সাদা, 4 ডজন কাচের চুড়ি, দুপাটি পায়েল। শাড়ির সাথে ম্যাচ করে কানের দুল আর একটা বড়সড় ডায়েরির সাথে কিছু বেশ সুন্দর কলম। তলানিতে পড়েছিল একটা নীল কাগজের চিরকুট। ওতে উৎসাহী হয়ে কাগজের ভাঁজটা খুব জলদি খুললাম। বিভা, হ্যাপি বার্থডে ডিয়ার, ম্যানি ম্যানি রিটার্নস অফ দ্য ডে। আমি কি সেটা জানার খুব ইচ্ছা হচ্ছে বুঝি? ইচ্ছেটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো। যখন সময় হবে আমি নিজেই তোমার সামনে এসে দাঁড়াবো। তার আগে আমি কে, কেন তোমাকে গিফট পাঠাই, সেসব নিয়ে একদম চিন্তা করবে না। পড়াশোনায় মন দাও। আর আমার এই পার্সেলটার কথা ঘূর্ণাক্ষরেও কাউকে বলবে না। তোমার পাশের পিচ্ছিটা তো জানেই, ওকে বলে দিবে কাউকে না বলতে। অবশ্য তুমি নিজেও পিচ্ছি। তোমার ডায়েরি লেখার অভ্যাস আছে কিনা জানি না, তবে এখন থেকে করে ফেলো। যে ডায়েরিটা পাঠিয়েছি তাতে আজ থেকে তুমি রোজ লিখবে। তোমার ভালো লাগা, খারাপ লাগা সব লিখে রাখবে। প্রতিদিন একটা লাইন হলেও লিখবে।
আমি আবারও বলছি, পড়াশোনায় কোনো প্রভাব যেন না পড়ে। পড়াশোনা ঠিকমতো না করলে আমি কখনোই তোমার সামনে আসবো না। ভালো থেকো। ডায়েরির কোনো একটা পাতায় একটা ফোন নাম্বার লেখা আছে। ওখানে ছোট্ট করে একটা মেসেজ দিবে। তবে হ্যাঁ, তুমি কখনোই কল দেওয়ার চেষ্টা করো না। আর আমি কে সেটা জানারও চেষ্টা করবে না। অজ্ঞাত। কাগজটা ভাঁজ করে আমি আর প্রভা একে অপরের মুখের দিকে তাকালাম। দুজনের জিজ্ঞাসু দৃষ্টি। কে হতে পারে? প্রভা আমাকে তাড়া দিলেও জিনিসগুলো সরিয়ে ফেলা। আম্মু চলে আসলে আর এসব জানলে খুব বকবে। দুজন মিলে গিফটগুলো কাবার্ডে রেখে দিলাম। আম্মু কখনোই আমাদের জিনিসপত্রে হাত দেয় না। আম্মু চাকরিজীবী বলেই নিজেদের কাজটা আমরা নিজেরাই করতে শিখে গেছি। আম্মু আব্বু বিকেল নাগাদ ফিরে আসে। ঘরোয়াভাবে আমার জন্মদিন পালন হয়। রাতে আম্মু আব্বু শুয়ে পড়ার পর আমি ডায়েরি নিয়ে বসলাম। কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। অনেক ভেবে লিখে রাখলাম, এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। কোনো একটা রহস্য এখান থেকেই শুরু। এর শেষটা কোথায় আমার জানা নেই। তবে সেই অজ্ঞাত লোকটা কে জানার খুব ইচ্ছা হচ্ছে। তার পাঠানো গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। ডায়েরির ঘেটে একটা পৃষ্ঠায় একটা নাম্বার খুঁজে পেলাম। আম্মু আব্বু বাইরে থাকে বলে বাসায় একটা মোবাইল রেখে যায়। যদিও এই ফোনটাতে একস্রত্ব আধিপত্য আমারই। ফোনটা হাতে নিয়ে নাম্বারটাতে হাই লিখে একটা টেক্সট করে নাম্বারটা ডিলিট করে দেই। আম্মু সচরাচর ফোন চেক করে না, তাও রিস্ক নিতে চাইনি। নাম্বারটা ততক্ষণে আমার ব্রেনে সেভ হয়ে গেছে। খুব ইচ্ছে করছিল নাম্বারটাতে একটা কল দিতে। শেষ অবধি ইচ্ছেটাকে আর প্রশ্রয় দেয়নি। হঠাৎ ফোনের মেসেজ টোন বেজে ওঠে। দেখলাম সে নাম্বার থেকে টেক্সট এসেছে। মনে হয়েছিল আমার হার্টবিট বেড়ে গেছে। যদিও তখন এত কিছু বুঝিনি, তবে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল সেটা বুঝেছি। মেসেজটা ওপেন করতেই দেখলাম, থ্যাঙ্কস। আমি জানি তোমার কল দিতে ইচ্ছা হচ্ছে। আমি কে সেটাও জানতে ইচ্ছা করছে। কিন্তু সঠিক সময় এখনও আসেনি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। মেসেজটা ডিলিট করে শুয়ে পড়ি। সকালে স্কুল আছে, বেশি রাত জাগা ঠিক হবে না। সেদিন থেকে আমার ডায়েরি লেখা শুরু। এখন ডায়েরি লেখাটা আমার নেশা হয়ে গেছে বলতে পারি। যাই ঘটুক, আমাকে রাতে ডায়েরি নিয়ে বসতেই হবে। পরদিন থেকে আগের মতোই সব চলছে। স্কুল, বাসা, পড়াশোনা। তবে এর মধ্যে যুক্ত হয়েছে ডায়েরি লেখা আর ফোনটা একটু পর পর চেক করা, কোনো মেসেজ এসেছে কিনা সেটা দেখার জন্য। তবে সে মেসেজ খুব কম করত। মাসে একটা মেসেজ আসতো তার, তাও আবার আমার কোনো কাজ তার ভালো না লাগলে সেটা জানানোর জন্য। আমার 14তম জন্মদিনেও সে পার্সেল পাঠিয়েছিল। সেখানে একটা কলাপাতা রঙের শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং কানের দুল আর চুড়ি, পায়েলের সাথে 14টা গোলাপ ফুল। ডায়েরি আর কলম তো ছিলই। ডায়েরির ওপরে একটা ছোট্ট চিরকুট লাগানো ছিল, যাতে লেখা ছিল, তোমার প্রতিদিনকার ঘটনাগুলো রেখে লাগবে, তোমার ভালো লাগা খারাপ লাগা সব। একদিন হুট করে এসে ডায়েরিগুলো চেয়ে বসবো, আর তোমার সব অনুভূতি ভাবনাগুলো একেবারে জেনে যাব। এবারও তার কোনো পরিচয় পাইনি। তবে সেদিন রাতে আমাকে অবাক করে দিয়ে তার কল আসে। ফোনের স্ক্রিনে তার নাম্বারটা দেখে বুকের ভেতর কেমন যেন টিপ টিপ করছিল। কলটা রিসিভ করে চুপ করে রইলাম। ও পাশের মানুষটাও চুপ। আমি প্রথম কথা বললাম, কেমন আছেন? প্রথমে সালাম দিতে হয়, সেটা নিশ্চয় জানা আছে। আমি লজ্জা পেয়ে গেলাম। আসলে সালাম দেওয়া উচিত ছিল। সরি। ইটস ওকে। হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাঙ্কস। মাই প্লেজার। বাই দ্য ওয়ে, গিফট পছন্দ হয়েছে? জি। ডায়েরি লিখেছো তো রোজ? জি। গুড। তাহলে ঘুমিয়ে পড়ো। আপনি? আমি কথাটা শেষ করতে পারিনি। তার আগেই সে বলে উঠল, তোমাকে বলেছিলাম আমি কে। সেই প্রশ্নটা আমাকে করবে না। আমি তোমাকে বলবো আমি কে, তবে সেটা সঠিক সময়ে। রাখছি এখন। বলেই সে কল কেটে দিল। কি অদ্ভুত মানুষ। এরপর আবারও তার মেসেজ হঠাৎ হঠাৎ আসতো। একদিন আমি স্কুল থেকে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরি। বাসায় আসার কিছুক্ষণ পরই সে নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পরে তার গরুগম্ভীর কণ্ঠটা শুনলাম। মনে হচ্ছিল সে খুব রেগে আছে। আর কখনো বৃষ্টিতে ভিজে রাস্তায় হাঁটবে না। আর কখনো যেন এরকম না হয়। কেন?
সে কিছু না বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর মেসেজ দিল, বৃষ্টিতে ভেজার পর তোমার জামা শরীরের সাথে লেপ্টে ছিল। তুমি বড় হচ্ছ, সেটা ভুলে গেলে চলবে না। ভেজা কাপড়ে রাস্তায় হাঁটছিলে, রাস্তার লোকজন তোমাকে আর চোখে দেখছিল। আমি চাই না তোমার বডি শেপ কেউ এভাবে দেখুক, আর কখনো যেন এরকম না হয়। মেসেজটা পড়ে আমারও ভীষণ অস্বস্তি হচ্ছিল, লজ্জাও পেয়েছি ভীষণ। এরপর আর কখনোই আমি বৃষ্টিতে ভিজে ফিরিনি। বাইরে থাকা অবস্থায় বৃষ্টি হলে বৃষ্টি থামা অবধি অপেক্ষা করি, নয়তো ছাতা নিয়ে বা রিক্সা করে ফিরে আসি। বৃষ্টি বিলাস নিজের জন্য নিষিদ্ধ করে দিয়েছি এরপর থেকে। পড়াশোনা, বাবা মা বোন, আর তাকে নিয়ে ভালোই কাটতো সময়গুলো। ক্লাস 8-এ বৃত্তিও পেলাম, সেও খুব খুশি হলো। পরের জন্মদিনে আবারও তার গিফট। তবে গিফটটা আসে জন্মদিনের পরের দিন। আমার জন্মদিনটা এবার শুক্রবারে ছিল। আম্মু আব্বু বাসায় থাকবে বলে সে গিফটটা পরের দিন পাঠাবে বলে আমাকে মেসেজ করে জানিয়েছিল। আমি শরীর খারাপের বাহানা করে পরের দিন স্কুলে যাইনি। বারবার দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে লুকিং গ্লাসে দেখছিলাম কেউ আসে কিনা। হতাশ হয়ে আমি রুমে চলে আসার কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে শুধু পার্সেলটাই পেলাম। তখন আফসোস হলো, আর একটু সময় থাকলে হয়তো দেখতে পারতাম কে গিফটটা রেখে গেছে। এবারও সেই একই গিফট, একটা সাদা জমিনের লাল পাড়ের শাড়ি, চুড়ি, কানের দুল, ডায়েরি, কলম আর বকুল ফুলের মালা। আমার জন্মদিনের পরের দিন থেকে নতুন ডায়েরি লেখা শুরু করতাম। তার কথা মতো একটা লাইন হলেও লিখতাম। তার কল বা মেসেজের জন্য চাতকের মতো অপেক্ষা করতাম। যদিও এই 3 বছরে সে 3বার কল দিয়েছে। সে চতুর্থবার কল দেয় যখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি কোচিং শেষ করে আমার কিছু ছেলে ফ্রেন্ডসদের সাথে কথা বলতে বলতে বাসায় ফিরেছিলাম। এটা তার ভালো লাগেনি, সেটা জানানোর জন্যই কল দেওয়া। খুব অবাক হতাম, এই লোক কি সারাক্ষণ আমাকে ফলো করে নাকি। এরপর থেকে বাসা থেকে বের হলে বারবার আশেপাশে তাকাতাম তাকে দেখার আশায়, কিন্তু দেখিনি কখনো। হয়তো দেখেছি, কিন্তু চিনতে পারিনি। আমার 16তম জন্মদিনে সে বাসন্তী রঙের একটা শাড়ি দিয়েছিল, আর বাকি জিনিসগুলো আগের মতোই, চুড়ি আর কানের দুল বরাবরের মতো শাড়ির সাথে ম্যাচিং, সাথে কিছু কাঠগোলাপ। লোকটার পছন্দ অনেক ভালো রে আপু, খুঁজে খুঁজে কি সুন্দর শাড়ি আর বাকি জিনিসগুলো কেনে। শৌখিন অনেক, কিন্তু কে বলতো, সেটা আমি কি করে বলবো। আমিও তো খুঁজছি। ইস, তুই কত লাকি বলতো, তোর প্রতি জন্মদিনে কত ভালো গিফট আছে তোর। তোর হিংসে হচ্ছে? কি যে বলিস, হিংসে হবে কেন? তুই লাকি সেটাই বললাম। হয়েছে, এত বলতে হবে না, নিজের কাজে যা। এবার গিফট নিয়ে বেশি মাথা ঘামানোর সময় নেই, সামনে এক্সাম, রেজাল্ট ভালো করতে হবে। তাই পুরো কনসেন্ট্রেশন পড়াশোনাতে দিয়ে দিলাম। অন্য কিছু ভাবার সময় নেই এখন। এবার আমার রেজাল্ট ভালোই হলো, ভালো একটা কলেজে ভর্তিও হয়ে গেলাম। আম্মু আব্বু ছাড়াও আমার রেজাল্টে যে সবচেয়ে বেশি খুশি তিনি হলেন সেই অজ্ঞাত মানুষটি। কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখলাম সে 80 বারের মতো কল দিয়েছিল। আমি তো অবাক, এতবার কল দেওয়ার কারণ কি। আমি কল ব্যাক করে ভাবছিলাম, তখনই তার কল আসে। আবারও তার থমথমে কণ্ঠ। বুঝলাম কোনো কারণে রেগে আছে। এতক্ষণ কি করছিলে? কল দিয়েছি দেখোনি, ঘুমাচ্ছিলাম। তুমি আজ কাজটা মোটেও ভালো করেনি। কোন কাজটা? কলেজে শাড়ি পরে যাওয়াটা। এত সুন্দর করে সাজার কি দরকার ছিল? ছেলেরা তোমায় দেখছিল। তোমাকে অন্য কারো চোখে দেখতে আমার ভালো লাগে না। আর কখনো খোলা চুলে কারো সামনে নিজেকে উপস্থাপন করবে না। আমি চাই না তোমার সৌন্দর্য বাইরের কেউ দেখুক। বোরকা পরে হিজাব করে যাবে এখন থেকে, মনে থাকবে? থাকবে। গুড গার্ল। লোকটার প্রতি আমার একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল। কেন জানি না তার সব কথা আমি মেনে নিতাম, মেনে চলতাম। ভালো লাগতো তার কথা শুনতে। তার শাসনগুলো, বিধি নিষেধগুলো আমাকে অন্যরকম ফিলিংস দিত। তাকে দেখার ইচ্ছেটাও আরও তীব্র হতো। এদিকে তার কণ্ঠের ওপর তো ক্রাশ খেয়ে বসেই আছে।
তার বাচনভঙ্গি যে কোনো মেয়েকেই তার প্রতি উইক করে দেওয়ার জন্য যথেষ্ট। তার প্রতি নিজের ফিলিংসগুলোও ডায়েরিতে লিখে রাখতাম। সে বয়সে ভালোবাসা না বুঝলেও ভালো লাগাটা বুঝতাম। তাকে না দেখলেও আমার তাকে ভালো লাগতো ভীষণ রকম। তবে সে কেন আড়ালে আছে সেটাই এখনো বুঝতে পারছি না। কবে সে সামনে আসবে সেটাই রহস্য। কলেজে যাওয়া আসার পথে একটা ছেলে আমার পিছু নিচ্ছিল কিছুদিন যাবৎ। ছেলেটা বখাটে নয়, তবে আমাকে নাকি তার ভালো লেগেছে, তাই প্রপোজ করেছিল। আমি রিজেক্ট করে দিই। তা সত্ত্বেও রোজ দাঁড়িয়ে থাকতো, আমার সাথে কথা বলতে চাইতো। আমি কখনোই পাত্তা দেইনি, কথাও বলিনি সেভাবে। একদিন হঠাৎ সে আমার হাত ধরে আমাকে দাঁড়াতে বলে, তার কিছু কথা বলার জন্য। তার হাত এক ঝটকায় ছাড়িয়ে আমি চলে এসেছিলাম। তারপর দিন থেকে আমি আর ছেলেটাকে দেখিনি। আসা যাওয়ার পথে চোখ ঘুরিয়ে চারদিকটা দেখলাম ছেলেটা আছে কিনা। তবে সেদিনের পর তাকে আর দেখিনি। মনে মনে খুব খুশি হয়েছিলাম। কলেজ ছুটি হলে সোজা বাসায় চলে আসবে। আশেপাশে এত তাকানোর কি আছে? কাউকে খুঁজেও, তাই না? লাভ নেই। তোমার আশিক আর কখনোই রাস্তায় দাঁড়াবে না। তাকে খুঁজে লাভ নেই। সে এলাকা ছেড়ে চলে গেছে। চলে গেছে বলা ঠিক হবে না, বাধ্য করেছি চলে যেতে। তোমাকে অন্য কেউ দেখবে সেটাই সহ্য হয় না। তোমাকে অন্য কেউ স্পর্শ করবে সেটা মানব কি করে? আর তোমাকে বলছি, আশেপাশে না তাকিয়ে সোজা বাসায় আসবে। কোনো হেরফের যেন না হয়। আমিও তার কথা মতো চুপচাপ বাসায় চলে আসতাম। কলেজ আর বাসা এইভাবেই চলছিল। সাথে তার টুকটাক মেসেজ আর হঠাৎ কলই তো ছিলই। আমার পরের জন্মদিনে তার গিফটে একটু পরিবর্তন আসে। গিফট বক্সটা এবার একটা ছেলের হাতে পাঠিয়েছে। ছেলেটা এসে কলিং বেল বাজানোর পর দরজা খুলবো কি খুলবো না সে নিয়ে ভাবছিলাম। 3বার কলিং বেল বাজানোর পর অবশেষে খুলেই দিলাম। আপনার নামে একটা পার্সেল এসেছে ম্যাডাম। কে পাঠিয়েছে সেটা বলার পারমিশন নেই। আপনি নিন এটা। কিন্তু কে দিয়েছে? প্লিজ ম্যাডাম, আমার কাছে জানতে চাইবেন না। সময় হলে নিজেই জানতে পারবেন। বক্সটা আমার হাতে দিয়েই সে হনহন করে চলে গেল। আমি ভাবছিলাম সেই অজ্ঞাত মানুষটার গিফট এখনো এলো না, আবার নতুনকে গিফট পাঠানো শুরু করলো। গিফট বক্সের ওপর কিছুই লেখা নেই। বক্সটা খোলার পর প্রথমেই পেলাম বকুল ফুলের মালা, লাল রঙের একটা জামদানি শাড়ি। বাকিগুলো সেই আগের মতোই। নতুন অ্যাড হয়েছে বড়সড় একটা চকলেটের বক্স, যার ওপর টোকেনে লেখা গিফট ফর পিচি। পিচি প্রভাকে মিন করে বলা বুঝলাম। ডায়েরি আর কলম বের করার নিচে দেখলাম আবারও সেই নীল রঙের কাগজের চিরকুট। শুভ জন্মদিন বিভা। এই দিনটা যেন তোমার জীবনে আরও অনেক অনেক বছর ধরে ফিরে আসে সেই কামনাই করি। প্রতিবার একই স্টাইলে গিফট পাঠালে বোর লাগবে, তাই একটু নতুন ওয়েতে গিফট পাঠালাম। চকলেটগুলো পিচ্চির জন্য। ওকে কিছু দেওয়া হয়নি কখনো। তুমি তো আবার চকলেট পছন্দ করো না, তাই চকলেটগুলো পিচ্চির জন্য দিলাম। ওকে দিয়ে দিও। ভালো থেকো। অজ্ঞাত এবারের শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি, লোকটার চয়েস অনেক ভালো। এর মধ্যেই বাবা আমাকে নতুন ফোন আর সিম কিনে দেয়। তাকে মেসেজের নতুন নাম্বারটা সেন্ড করে দিই। তার মেসেজ রিপ্লাইয়ে সে জানতে চাইল আমার ফেসবুক আইডি কি। সেটাও তাকে জানিয়ে দিলাম। অজ্ঞাত নামে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসার পর আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। আইডিটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো আইডেন্টিটি পেলাম না। নিরাশ হলাম। তাকে কি এই জীবনে আমি কখনো দেখতে পাবো? তার দেওয়া জামদানির শাড়িটা পরে ফেসবুকে ছবি আপলোড করার পরপরই আমি তার তোপের মুখে পড়লাম। নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করার এত শখ, নিজেকে সবাইকে দেখানোর এত ইচ্ছে কেন তোমার? পাবলিক ফিগার হতে চাও নাকি? আপনি এসব বলছেন কেন? তুমি ফেসবুকে ছবি দিলে কেন? অনেকেই তো প্রোফাইলে ছবি দেয়, তাই আমিও দিয়েছি। কেন দিবে তুমি? তোমাকে তো বলেছিলাম আমি চাই না তোমাকে কেউ দেখুক। আর তোমার অনলাইন জগতের ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। তোমার ছবি অনেক বাজে কাজেও ব্যবহার করা হতে পারে। সেসব ছাড়াও প্রোফাইলে তোমার ছবি থাকার সুবাদে অনেক ছেলেই তোমাকে দেখবে, সেটা আমি চাই না। ঠিক আছে, আমি ছবি ডিলিট করে দিচ্ছি। হুম, ডিলিট তো করবেই।
আর হ্যাঁ, নেক্সট টাইম আর কখনো তোমার ছবি ফেসবুকে দিবে না, মনে থাকবে? জি। আমার 18তম জন্মদিনে আবারও তার গিফট হাজির। 18তম জন্মদিন, তাই 18টা অর্কিড ছিল পার্সেলের সাথে। নীল রঙের শাড়ির সাথে শাড়িটা পরে তাকে কিছু ছবি দেওয়ার আবদার। তার কোনো আবদারে না বলার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়েছি। আমার জন্মদিনে তার পার্সেল আসাটা আমার কাছে সাধারণ ব্যাপারই হয়ে দাঁড়িয়েছিল তখন। তাকে দেখার জন্য তখন আর মনটা ওতলা হতো না। তার এই দূরত্বটাই তখন ঠিক মনে হতো। তার মাঝে মাঝে টুকটাক মেসেজিং, টুকটাক কথা, এটাই বেশ ছিল। এসবের মধ্যেই তার প্রতি ভালো লাগাটা কখন ভালোবাসায় রূপ নিয়েছে বুঝতেই পারিনি। হ্যাঁ, আমি না দেখেই তাকে ভালোবেসেছিলাম। হয়তো সেটা বোকামি, তবে সেই বোকামিটাই আমি করেছি। এভাবেই সময় এগোলো। তার পার্সেল সংখ্যা এক এক করে 10-এ এসে দাঁড়ালো। তার পরিচয় 9 বছরে। ততদিনে আমি ভালো একটা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে অনার্স শেষ করার পথে। অনার্স 3য় বর্ষে ওঠার পরই বাবার মাথায় ভূত চাপলো আমার বিয়ে নিয়ে। বাবাকে অনেক বুঝিয়ে নিজের ক্যারিয়ারের কথা বলে পড়াশোনায় দোহাই দিয়ে বিয়ে আটকে রাখতাম। তবে মূল কারণ ছিল সেই অজ্ঞাত মানুষটা। তাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী করার কথা আমি ভাবতেই পারছিলাম না। কিন্তু বাবাকে তো তার কথা বলতে পারছি না, যাকে কখনো চোখেই দেখলাম না। তার কোনো ডিটেলস যে জানলাম না, তার কথা কিভাবে বলবো? অনার্স শেষ করার পর বাবা কোমর বেঁধে নামলেন, বিয়ে আমাকে দিয়েই ছাড়বেন। এদিকে আমি বাবাকে যুক্তিসঙ্গত কারণও দেখাতে পারছি না বিয়ে না করার। নিজের ক্যারিয়ার নিয়ে যখন বললাম, বাবাও তার উপায় বাতলে দিলেন। মাও বাবার সাথে একমত, এবার বিয়েটা করা উচিত। কিন্তু আমি কি করে ওদের বলতাম আমি যাকে ভালোবাসি তাকে এখন বিয়ে করা সম্ভব না? সে এখনো দেখাই দেয়নি আমাকে। হুটহাট তার মেসেজ বা কল আসে। ভীষণ টানাপোড়েনে ছিলাম এসব নিয়ে। আমার জন্মদিনে বাবা হঠাৎ বললেন, আগামীকাল বাসায় কিছু মেহমান আসবে, আমি যেন কোথাও না বের হই। জানতে চাইলাম কে আসবে। বাবা বললেন, পাত্রপক্ষ দেখতে আসবেন। ছেলের ব্যাপারে বাবা আগেই খোঁজ খবর নিয়ে রেখেছেন। ছেলেরাও আমাকে পছন্দ করেছে। কালকে জাস্ট অফিসিয়ালি আসবেন কথা বলার জন্য। এবার নাকি বাবা আমার কোনো কথাই শুনবেন না। ছেলে অনেক ভালো, সব ঠিক থাকলে এখানেই বিয়ে দেবেন আমার। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হবে এবার? এবার তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তার নাম্বারে কল দিলাম, সুইচ অফ বলছে। আমার মাথায় হাত। তার সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? আমি অনবরত ট্রাই করেই যাচ্ছি বিকেল থেকে। অবশেষে রাত 10টার পর কল ঢুকলো। আমিও যেন প্রাণ ফিরে পেলাম। ফোনের ওপাশে তার কণ্ঠটা শুনেই কান্না চলে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কান্নার জন্য কিছুই বলতে পারছিলাম না। কি হয়েছে সেটা তো বলবে। কান্না বন্ধ করো বলছি। আমার বিয়ে ঠিক করেছে বাবা, আপনি কিছু একটা করুন। সেটা তো ভালো কথা, এতে কান্নার কি হলো? আর এখানে আমি কি করব? কান্নার কি হলো মানে? আমার বিয়ে হয়ে যাবে আর আপনি কিছু করবেন না? দেখো, তোমার বিয়ে হলে আমার করণীয় হবে তোমাকে উইশ করা আর গিফট পাঠানো। এটা ছাড়া আমি আর কি করতে পারি? এসব আপনি কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন না? হোয়াট? আমি কেন তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন এসব গিফট, মেসেজ, কল এসব কেন? আপনি আমাকে ভালোবাসেন না? কি আবোল তাবোল কথা বলছো তুমি? আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? গিফট পাঠালে আর কথা বললে কি ভালোবাসা হয় নাকি? কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। প্লিজ, আপনি কিছু একটা করুন। আমি এই বিয়ে করতে চাই না। কি বোকার মতো কথা বলছো তুমি? আমি কিছু কেন করব? আচ্ছা তুমিই বলো, আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? না কখনো তোমাকে কোনো কমিটমেন্ট দিয়েছি। কাউকে গিফট দিলে কি ভালোবাসি সেটা বোঝা যায় নাকি? এসব পাগলামি বাদ দাও। ছেলে ভালো হলে বিয়ে করে নাও। আর তুমি কখনো আমাকে দেখোনি। আমি কে, কি করি কিছুই তুমি জানো না। আমাকে ভালোবাসো কি করে? এসব নিছক পাগলামি। আমি তোমাকে গিফট পাঠাতাম, তাই তোমার আমাকে ভালো লেগেছে, এর বেশি কিছুই না। তোমাকে পাঠানো এটাই আমার শেষ গিফট। আর কোনো গিফট বা তোমার সাথে
আর কথাও হবে না। তাহলে এতদিন এসব গিফট মেসেজ কেন করতেন, কল করতেন বলুন? এই 9 বছর আমার সাথে কেন এই লুকোচুরি খেললেন? গিফট পাঠাতাম আমার ইচ্ছে হতো বলে, ভালো লাগতো বলে। এর বেশি কিছু ভাবতে যেও না, সেটা বোকামি হবে। এসব ভুলে নতুন জীবন শুরু করো। আমার জন্য বিয়ে না করাটা তোমার বোকামি বই আর কিছু না। ভালো থেকো। আর ডায়েরি লেখা ছেড়ে দিও না আবার। আমি কিন্তু হুট করে এসেই আমার দেওয়া ডায়েরিগুলো চেয়ে বসবো। তখন আমাকে সেগুলো দিতে হবে। আমাদের কি আদৌ কখনো দেখা হবে? ভাগ্য চাইলে অবশ্যই হবে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। ব্যাস, আজ আমার বিয়ে হয়ে গেল। বাবাকে আর কিসের ভরসায় বিয়ে পিছাতে বলবো? কার ভরসায় বা অপেক্ষা করে থাকবো? তাই আর বাবার মুখের ওপর জোর দিয়ে কিছু বলতে পারিনি। বাবার পছন্দের ছেলেকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। যদিও আমি নাকি ছেলের পছন্দের ছিলাম। আমি খুব অবাক হলাম যখন আমার বেস্ট ফ্রেন্ড নসীম আমাকে সাজাতে এলো। তুই? হুম, আমার ভাবিকে সাজাতে এলাম। ভাবি? তোর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আমার ভাই, চাচাতো ভাই। এই বিয়েটা বাবাই ঠিক করেছে। যদিও ভাইয়াও তোকে পছন্দ হয়েছে। বলে রাখা ভালো, নসীন আর আমার বাবা খুব ভালো বন্ধু। বিয়ের আগে ফাতিনকে আমি একবার দেখেছিলাম। বেশ পরিপাটি হ্যান্ডসাম একজন মানুষ, সুদর্শনও বটে। তবে কোনো কথা হয়নি। সেও বলেনি, আমার ইচ্ছে হয়নি। ওরা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে ডায়েরি নিয়ে বসেছি। অভ্যাস বা বদঅভ্যাস যাই হোক, ডায়েরি লেখাটা আমার জন্য তাই। আর কখনো হয়তো সেই অজ্ঞাত মানুষটা কয়বার মেসেজ দিবে না, হয়তো অজ্ঞাত নামে কোনো পার্সেলও আসবে না, তবে সে সবসময় মনেই থাকবে। ডায়েরি লেখার মতো সেও আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাকে দেখার একটা সুপ্ত ইচ্ছে আমার মনে থেকেই যাবে। তাকে ভুলে যাওয়া এত সহজ নয়। এত বছর ধরে একটু একটু করে তার জন্য মনে জায়গা তৈরি হয়েছে। এক ঝটকায় তাকে সরিয়ে অন্য কাউকে জায়গা দিয়ে দেওয়া মোটেও সহজ নয়। তবে যার সঙ্গে সারা জীবনের জন্য বাধা পড়েছি, তাকে আমি কখনো ঠকাবো না। আপ্রাণ চেষ্টা করব তার জন্য নিজেকে তৈরি করতে। কাঁধে কারো স্পর্শ পাওয়ায় লেখা বন্ধ করে পিছনে তাকালো বিভা। দেখলো প্রভা দাঁড়িয়ে আছে। কে রে, তুই ঘুমাসনি এখনো? না আপু, ঘুম আসছে না, তাই ভাবলাম তোর কাছে চলে আসি। তুই ঘুমাসনি কেন এখনো? আমারও ঘুম আসছে না। আর এই যে লেখছিলাম, এখনই শুতে যাব। ডায়েরিটা ড্রয়ারে রেখে বিভা উঠে পড়ে। তোর খুব কষ্ট হচ্ছে তাই না আপু? কষ্ট হবে কেন? আমাকে মিথ্যা বলিস না আপু। আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমার চেয়ে বেশি কেউ তোকে বুঝে না। আচ্ছা, তুই ফাতেন ভাইয়ার সাথে সংসার করবি কি করে, যেখানে তুই অন্য কাউকে ভালোবাসিস? এসব কথা আর বলিস না কখনো। আর জানিস তো, মেয়েদের নিজেকে হাজারবার ভেঙে হাজারবার গড়তে হয়। আমিও নিজেকে ভেঙে চুরে গড়ে নিব। তুই চিন্তা করিস না। মন থেকে পারবি মেনে নিতে? পারতে যে হবেই আমাকে। যার সাথে বিয়ে হয়েছে আমার দিকে অসন্তোষ ছিল বলে তাকে তো আর কষ্ট দিতে পারবো না। আমার যত কষ্টই হোক, চোখের জলটা কেন আড়াল করছিস আপু? কান্না চেপে রাখলে কষ্ট আরও বাড়বে আপু। একটু কান্না কর, হালকা লাগবে। কথাটা শুনে বিভার চোখের জলটা আর বাদ মানেনি। প্রভাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। প্রভাও আবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। সে রাতে প্রভা বিভার সাথেই রইল। বিভা প্রভার কোলে মাথা রেখেই বাচ্চাদের কোলের মতো ঘুমিয়ে পড়ে। প্রভা আপুর মাথায় হাত বুলিয়ে দেয়। ও তো জানে আপুর মনের ওপর দিয়ে কী ঝড় বইছে। বিভার ঘুম ভাঙে মোবাইলের রিংটোনের শব্দে। ঘড়িতে তখন সকাল 8টা। প্রভা ততক্ষণে উঠে চলে গেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখল একটা আননোন নাম্বার ভেসে আছে। বিভা ভাবছিল কে হতে পারে। ও মনে মনে চাইছিল কলটা যেন সেই অজ্ঞাত মানুষটার হয়। ওর যে সেই মানুষটার কণ্ঠ শুনতে খুব ইচ্ছে হচ্ছে। কলটা রিসিভ করে বিভা ও পাশে কি আছে জানার জন্যে চুপ করে আছে। ও পাশের মানুষটাও চুপ। বিভাই প্রথম কথা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিভা? কণ্ঠ শুনে বিভা বুঝতে পারল ও যার কল আশা করেছিল কলদাতা সে নয়। ভালো আছি, সরি, বাট আমি আপনাকে চিনতে পারিনি। আমি ফাতিন। কথাটা শুনে বিভা চুপ হয়ে গেল। ওর আনইজি ফিল হচ্ছিল খুব।
এখনও চিনতে পারোনি? জি, চিনেছি। কেমন আছেন আপনি? ভালো। কি করছিলে তুমি? ঘুমাচ্ছিলাম। আপনি? আমি তো বের হয়ে যাব এখন। রাজশাহী চলে যাব। ও, আচ্ছা, উঠে ফ্রেশ হও। পরে কথা বলবো। কালকে তো কথা হয়নি তাই কল দিয়েছি। বিভা ভাবছিল ডাক্তাররা নাকি বদমেজাজি হয়। কই, ফাতিনের সাথে কথা বলেতেও এমন কিছু মনে হলো না। কি করছো বিভা? ব্যালকনিতে বসে আছি। আপনি? আমি হসপিটালে। রোগীদের ওয়ার্ড রাউন্ড দিয়ে এসে বসলাম এখন। ও, আচ্ছা বিভা, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? এই বিয়েতে তোমার মত ছিল তো? মত থাকবে না কেন? আর আপনি তো পছন্দ না হওয়ার মতো কেউ না। বাহ, কথাও তো ভালোই পারো তুমি। ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ভালো লাগে ভীষণ তোমাকে আমার। কেন? সেটা তো জানি না। তবে তোমার চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। আর চোখ জোড়া তো যে কাউকে কাবু করে নিতে পারে। এত মায়াবী কেন তুমি? আমি জানি না। আচ্ছা, জানতে হবে না। তবে জানো তো, আমি কিন্তু আমার বউকে খুব ভালোবাসবো। বিভা কিছু না বলে চুপ করে রইল। চুপ কেন ম্যাডাম? কি বলবো? কিছুই বলার নেই? আচ্ছা, এটা বলো, তুমি কাউকে ভালোবাসতে? কারো সাথে রিলেশন ছিল তোমার? নিঃসংকোচে বলতে পারো। রিলেশন ছিল না, তবে ভালোবাসতাম। তো তাকে বিয়ে করলে না কেন? মানে তাকে পাওয়া হলো না কেন তোমার? ভাগ্যে ছিল না তাই? অতীত নিয়ে কথা না বললে কি হয় না? আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবি। শিওর, অতীত নিয়ে আর কথা বলবো না তো। আমিও সেটাই বলতাম। আমাদের মধ্যে অতীত আর আসবে না। আর জানো তো, তোমার বরটা অনেক রোমান্টিক। সে তোমাকে অতীত নিয়ে ভাবার ফুরসতে দিবে না। তাই? হুম। আমার এখানে আসার পর মিলিয়ে নিও তুমি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। বিভার ফাতিনের বিয়ের অনুষ্ঠানও ধুমধাম করে হয়ে গেল। অনুষ্ঠানের পরদিনই বিভাকে নিয়ে ফাতিন রাজশাহী চলে আসে। এই 1 মাসে ওদের মধ্যে কিছুটা বন্ধুসুলভ সম্পর্ক হয়েছে। বিভা সবসময় চাইতো ওর হাজবেন্ড প্রথমে ওর বন্ধু হতে হবে। ফাতিনের সাথে কথা বলে বিভা ওর মধ্যে একটা ভালো বন্ধু খুঁজে পেয়েছে। ফাতিন ওর বর নয়, বরং বন্ধু হয়ে উঠতে চাচ্ছে। ফাতিনকে ভালো লাগার জন্য বিভার কাছে এটাই বড় কারণ। রাজশাহী চলে আসার পর শুরু হলো বিভা আর ফাতিনের ছোট্ট সংসার। বাসায় কিছু করেনি বলে এখানে এসে সংসার গোছাতে কিছুটা বেগ পেতে হয়েছে বটে। তবে ফাতিন পাশে থাকায় ওর সাহায্যে গুছিয়ে নিয়েছে সবটা। ফাতিন খুব গোছানো একটা মানুষ। খুব শান্ত সে। ওর কাজগুলো ও নিজে করতেই পছন্দ করে। আর হাতে খুব বেশি সময় না থাকলেও যতটুকু পারে নিজে গুছিয়ে নেয়। শত ব্যস্ততার মধ্যেও বিভাকে সে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করে। বিভার পছন্দ অপছন্দ খুব অল্প সময়ে তার আয়ত্তে চলে আসে। সে খুব রোমান্টিকও বটে। যতক্ষণ বাসায় থাকে বিভাকে ওর সাথেই ব্যস্ত করে রাখে। আর হসপিটালে গেলে সময় পেলেই বিভাকে ফোন করে ব্যস্ত করে রাখে। বিভা মন খারাপ করার সময়ই পায় না। তবুও কোনো গোধূলি লগ্নে অজ্ঞাত মানুষটাকে ভেবে ভীষণ মন খারাপ হয়ে যায়। খুব করে জানতে ইচ্ছে করে কে সে, কেনই বা এত লুকোচুরি ছিল, কেনই বা সে উধাও হয়ে গেল। এখনও বিভা রোজই ডায়েরি লিখে। ফাতিন বেরিয়ে যাওয়ার পর ডায়েরি নিয়ে বসে বিভা। আমার বউটা এত আনমনা হয়ে কি ভাবছে। এমনই এক বিকেলে বেলকনিতে দাঁড়িয়ে বিভা গিফট নিয়ে আর সেই মানুষটাকে নিয়ে ভাবছিল। তখনই পেছন থেকে ঝাপটে ধরে ফাতিন। তুমি এই সময়? হুম, ভাবলাম এই গোধূলি বিকেলটা আমার বউয়ের সাথে কাটাই, তাই চলে এলাম। কফি দিব? তোমার দিতে হবে না, আমি কফি করব আজকে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তুমি কেন করবে? আমি করে আনছি। বললাম তো আমি করব। বলেই ফাতিন কিচেনে চলে যায়। ও এমনই, কি করে যেন বোঝা যায় বিভার মন খারাপ। তখন এমন এমন কাজ করে যে বিভার আর মন খারাপ করে থাকার উপায় থাকে না। বিভা চলো, বৃষ্টি বিলাস করে আসি। বাইরে বৃষ্টি হচ্ছে দেখো। চলো ছাদে যাই। আমার ইচ্ছে করছে না ফাতিন। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। এটা কোনো কথা? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, এটা বিশ্বাসযোগ্য? আমার ভালো লাগে না। ভিজলেই ভালো লাগবে। চলো তো। বলেই বিভাকে হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল ফাতিন। বিভা সেই মানুষটার বৃষ্টি তো ভেজা নিয়ে কথার পর বিভা আর বৃষ্টিতে ভেজেনি কখনো।
এখনও ওর সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। জানো বিভা, আমার খুব ইচ্ছে ছিল আমার ওয়াইফকে নিয়ে একসঙ্গে বৃষ্টিবিলাস করব। ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হলো। বিভা শুধু ঠোঁটে একটা মিকি হাসি ঝুলালো। ওর মনের ভেতরে তখন তোলপাড় চলছে। বৃষ্টির ফোঁটাগুলো ওকে পেছনের সব মনে করিয়ে দিচ্ছে। এদিকে ফাতিনের চোখে মুখে খুশি লেপ্টে আছে। সেটা চোখে পড়ায় বিভাও সামলে নিল নিজেকে। এভাবেই সময় গড়ালো। বিভার জন্মদিনও চলে এলো। পরপর দুটা স্পেশাল ডে, বিভার জন্মদিন আর ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। বিভার মনে থাকলেও এসব নিয়ে ফাতিনকে কিছুই বলেনি। বিশেষ করে ওর জন্মদিন নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। এবার তো আর কোনো পার্সেলও আসবে না। ফাতিন কিছুদিন যাবৎ খুব ব্যস্ত। বিভাগেই ঠিকমতো সময় দিতে পারছে না। বিভা চিন্তিত যে ফাতিন বেমালুন ভুলে গেছে দিনগুলোর কথা। এটাই তো স্বাভাবিক। খাওয়ার সময়টাই পাচ্ছে না, সেখানে এসব মনে রাখা তো পরের ব্যাপার। বিভা সকালে ঘুম থেকে উঠেই দেখল ফাতিন পাশে নেই। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে বুঝলো ওর উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ফাতিন বেরিয়ে গেছে তাহলে। ফাতিন নাস্তা না করে বের হয়ে গেছে ভেবে বিভার মন খারাপ হয়ে গেল। রাতে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিল, তাই এই বিপত্তি। কি ভেবে ও ফেসবুকে লগ ইন করলো। ওর বন্ধু মহল থেকে শুরু করে রিলেটিভস অনেকে জন্মদিনের উইশ করেছে। বিভা সবাইকে ধন্যবাদ দিয়ে ফেসবুক থেকে বেরিয়ে পড়ল। ফ্রেশ হয়ে কিচেনের দিকে পা বাড়ালো। ডাইনিং রুমে আসতেই দেখল টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা। পানির বোতলে একটা চিরকুট ঝুলছে। সেটা হাতে নিল সে। হ্যাপি বার্থডে বৌজান। রাতে উইশ করতে পারেনি, ঘুম চলে এসেছিল। কখন 12টা পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি। আর সকালে তোমার ঘুমটা ভাঙাতে ইচ্ছে হচ্ছিল না। নাস্তা করে নিও, সব রেডি করে রাখা আছে। বিভা একটু মুচকি হাসলো। এত কিছুর পরও ফাতিন ওর জন্মদিনটা ভুলেনি। তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফাতিন কল করেছে। হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাঙ্কস। তুমি এত রান্নাবান্না কখন করলে? আর আমাকে ডাকোনি কেন? ডাকতে ইচ্ছে করছিল না। ঘুমন্ত তোমাকে খুব সুন্দর লাগছিল। নাস্তা করেছো? করবো এখন। গুড। দুপুরে রান্নাও করে রেখেছি। আর শোনো, বিকেলে রেডি হয়ে থেকো, বের হব। কোথায় যাব? সারপ্রাইজ সেটা। তোমাকে আজকে একটা স্পেশাল সারপ্রাইজ দিব। আমার এখন ওটি আছে, তাই রাখছি। বিভা মনে মনে ভাবল, পাগলটা যে কি করে। নাস্তা শেষ করে রুমে যেতেই বাসার কলিং বেল বেজে উঠল। বিভা লুকিং গ্লাসে দেখল দারোয়ান দাঁড়িয়ে আছে। বিভা দরজা খুলে দিল। কিছু দরকার চাচা? আপনার নামে একটা খাম দিয়ে গেছে একজন, বলল আপনাকে দিয়ে দিতে। কই দেখি। খামটা ওর হাতে দিল। কে দিল চাচা? একটা ছেলে দিয়ে গেছে আপনার নাম করে, পরিচয় বলেনি। আমি যাই মা। চাচা, আসুন। দরজা লক করে বিভা ড্রয়িং রুমের সোফাতে বসেই খামটা খুলল। বিভা, সংসার নিয়ে সুখেই আছো? আমাকে হয়তো ভুলেই বসে আছো, সেই ভালো। অতীতকে ভুলে যাওয়াই উচিত। আজকে আমি তোমার সাথে দেখা করব। তোমার সাথে পরিচয়ের 10 বছর হলো আজ। মানে 10 বছর আগে আজকের দিনেই তোমার গিফট পাঠিয়েছিলাম। আজকের দিনটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে চাই। নিচে দেওয়া ঠিকানায় 2টার মধ্যে চলে এসো, আমি ওয়েট করব। নিচে দেখলো ওদের বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া, সাথে একটা নাম্বার, অজ্ঞাত। বিভা চিঠিটা হাতে নিয়ে ঠায় বসে রইল। এত বছরের প্রতীক্ষা। আড়ালে থাকা মানুষটা আজ ওর সামনে আসবে। ভাবতেই ওর কেমন লাগছে। ওর খুশি হওয়া উচিত নাকি কান্না পাওয়া উচিত ও বুঝে উঠতে পারছে না। বহুল আকাঙ্ক্ষিত একটা দিন, সেই অজ্ঞাত মানুষটা দেখা পাবে ও। ও বসা থেকে উঠে পড়ল। ও যে আর তর সইছে না। সব গুছিয়ে নিল তাড়াতাড়ি। সময় যেন কাটছে না। অবশেষে সব কাজ শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। 2টার আগে ওর রেস্টুরেন্টে পৌঁছে যায়। চিঠিতে দেওয়ার নাম্বারটাতে কল করতেই ওকে বলল দোতলায় চলে যেতে। দোতলায় যাওয়ার পর বিভা দেখল চারদিকটা অন্ধকার। হঠাৎ রেস্টুরেন্টের বড় টিভির স্ক্রিনে ওর ছবি ভেসে উঠল। ওর ছোটবেলার ছবি থেকে শুরু করে ওর এখনকার ছবিগুলো একের পর আসতে থাকলো। একটা একটা করে লাইটও জ্বলে উঠতে শুরু করলো। লাইট জ্বলে ওঠার পর বিভা দেখল প্রভা ওর বাবা মা, ফাতিনের বাবা মা, ফাতিনের কলিগরা
সেখানে উপস্থিত। বিভা ওদেরকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তোমরা? হুম, সারপ্রাইজ। কিন্তু তোমরা এখানে কি করে? আজকে তোর বার্থডে, আর আমরা আসবো না? কিন্তু তোমাদের তো এখানে আসার কথা না। তাহলে এখানে কার আসার কথা বিভা? পেছন থেকে ফাতিন প্রশ্ন করে। তুমি? তোমার তো বিকেলে। এখানে কার আসার কথা ছিল বলো? কার জন্য এখানে এসেছো তুমি? আমি তো, বলেই থেমে গেল বিভা। কি হলো বলো? অজ্ঞাত মানুষটার সাথে দেখা করতে এসেছো তাই না? আমাকে একবার বলে আসার প্রয়োজনও বোধ করনি তুমি? বাহ! ফাতিন শোনো। কি শুনবো আর বিভা? অজ্ঞাত মানুষটার চিঠি পেয়ে আমাকে কিছু না জানিয়ে চলে এলে। এখনো ওর প্রতি এত ফিলিংস? তুমি ভুলেই গেছো তুমি কারো ওয়াইফ। আমার ভুল হয়ে গেছে ফাতিন, ভুল। এটা তোমার কাছে অ্যাকসেপ্ট করিনি বিভা। আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। তুমি ভুল বুঝছো ফাতিন। আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনার নেই। যা বোঝার আমি বুঝে গেছি। বলেই ফাতিন অন্যদিকে চলে গেল। বিভার খুব কান্না পাচ্ছিল। ও এত কিছু আসলেই ভাবিনি। ফাতিনকে বলে বের হওয়ার কথা ওর আসলেই মনে ছিল না। তাহলে কি ফাতিনই ওই চিঠিটা লিখেছিল ওকে পরীক্ষা করার জন্য? কিন্তু ফাতিন ওই মানুষটার কথা কি করে জানলো? এসব ভাবতে ভাবতে বিভা একটা চেয়ারে বসে পড়ে। এরকম কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। কাঁদছিস কেন আপু? আজকের দিনে কেউ কাঁদে নাকি? প্রভা ওর কাঁধে হাত রাখে। ওই চিঠিটা পেয়ে আমি সত্যি সব ভুলে গিয়েছিলাম। যাকে দেখার এত বছরের ইচ্ছে মনে পুষে রেখেছি, তাকে দেখার অফার পেয়ে সত্যি সব মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। চোখ মোছ। যাকে দেখার জন্য এভাবে ছুটে এলি, তাকে দেখবি না? মানে? বিভার চোখে মুখে বিস্ময়। মানে সেই অজ্ঞাত মানুষটাকে দেখবি না? কোথায় সে? প্রভা বাকিটা আমি বলে বলে ফাতিন এগিয়ে এলো। বিভার সামনে হাঁটু গেড়ে বসল। সরি বিভা, আজকের দিনে তোমাকে কাঁদানোর জন্য। বিভার হাত জোড় ওর হাতের মুঠো নিয়ে বলল, সেই অজ্ঞাত মানুষটা আমি বিভা। কি? হুম, আমি। আমি তোমাকে গিফট পাঠাতাম, মেসেজ, কল আমি করতাম। বিশ্বাস হচ্ছে না? তোমার ওই মানুষটার সাথে যে নাম্বারে কথা হতো, সেই নাম্বারটাতে কল করো তো। বিভা সেই নাম্বারটাতে কল করতেই ফাতিনের পকেটে থাকা একটা মোবাইল বেজে উঠল। ফাতিন বিভাকে মোবাইলটা দেখালো। বিভার নাম্বারটা স্ক্রিনে ভাসছে। ফাতিন বিভার সাথে অ্যাড ফেক আইডিটাও দেখালো, ওদের চ্যাটিংগুলো। বিভা অবাক হয়ে ফাতিনের মুখের দিকে তাকিয়ে রইল। ফাতিনি সেই অজ্ঞাত মানুষটা? এখন যেন বিভার ফাতিনকে অপরিচিত মনে হচ্ছে। ওর বিস্ময় কাটছে না। আমি তোমাকে প্রথম দেখেছিলাম নোমান ভাইয়ার বিয়েতে। তখনই তোমাকে ভালো লাগে। তবে এসব ভালো লাগা বোঝার জন্য তুমি তখনও অনেক ছোট। তাই ভেবেছিলাম একটু অন্যভাবে তোমার টাচে থাকবো। চেয়েছিলাম আমাদের গল্পটা একটু অনজভাবে লেখা হোক। তাই এই পদ্ধতিটাই নিলাম। এতে তোমার পড়াশোনারও ক্ষতি হয়নি। আর আমিও ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পেরেছি। তোমার খোঁজ বেশি নসীনের কাছ থেকেই পেতাম। আর মাঝে মধ্যে আমিও ফলো করতাম তোমাকে। তাহলে সেদিন কেন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো না? কেন পরিচয় দাওনি? আমি তোমার সামনে একটু নাটকীয়ভাবে আসতে চেয়েছিলাম। তাই বলে এভাবে এভাবে না এলে তোমাকে চমকাতাম কি করে? তুমি এখানে এসে জেনে যেতে যে সেই অজ্ঞাত, তাহলে আর মজা থাকতো কই? তোমার এই বিস্ময়ে অবাক হয়ে যাওয়া চেহারাই বা কী করে দেখতাম? আচ্ছা, একটা ব্যাপার এখনো বুঝিনি। তোমার আর সেই মানুষটার কণ্ঠ তো মেলে না। আমার সাথে যে কথা বলতো, তার কণ্ঠ তো তোমার মতো না। আর হাতের লেখাটাও না। ভাবি, ওইটা আমি ছিলাম। মানে আপনার সাথে আমি কথা বলতাম। পাশ থেকে ফাতিনের ভাই ফাহিম বলে উঠল, ভাইয়া আমাকে দিয়ে কথা বলাতো। চিঠিগুলো আমি লিখতাম ভাবি। উফ, এত টুইস্ট! তো কেমন লাগলো আমার সারপ্রাইজ? জঘন্য। তোমার প্রথম রিয়াকশনে আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম জানো? এরপর সবাই হেসে উঠল। বিভার জন্মদিনের কেক কাটার সময় সবাই খাওয়া দাওয়া করলো। সময়টা ভালোই কাটলো সবার। অন্যান্য জন্মদিনের মতো বিভার এবারের জন্মদিনটাও খুব স্পেশাল। অবশেষে রহস্য উন্মোচন হলো। আর বিভা সেই মানুষটাকে জীবনসঙ্গী পেয়েছে, যাকেও ভালোবাসে। এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে? প্রিয়জন পাশে থাকলে
সব মুহূর্ত স্পেশাল হয়ে ওঠে। সমাপ্ত। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।